জাহিদ সাহেব আজকে 3.5 মাস হলো অ্যাডভাইজার। উনি যখন ভিজিট করতে যাবেন টোটালটা মেনটেন করবে ওনার 2টা মন্ত্রণালয়। একটা উনি তথ্য মন্ত্রণালয়ের ভিতরে উনি আছেন, প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। জাহিদ সাহেব ওখানে চেক লিস্টে ওনার নাম ছিল ইমিগ্রেশনে। যদি বলেন আপনি জানেন, আমরা যা ভার্সন পাইছি তাই, এবং উনি নিজেও জানতেন, সেটা আমি বলছি, উনি জানতেন। এবং উনি যে গেলেন, উনি কিন্তু একটা ডেলিগেশনের নেতৃত্ব দিচ্ছেন। উনি বাদে বাকিরা কিন্তু ঢুকে গেছে, যাওয়ার কথা না, গেলেও ফেরত আসার কথা, বিকজ আমি তো হেড অফ দ্য টিম। উনি যদি ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা নিয়ে যাইতেন, উনি কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে যাইতেন। ইমিগ্রেশনের ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে যেখানে ওই কূটনীতিক যারা কূটনৈতিক পাসপোর্ট কাউন্টার থাকে, ইয়েস, যখন ওই কাউন্টারে দেবেন দেয়ার উইল বি নো কোশ্চেন। আর আমার দেশের হাই কমিশন তো ছিলই। তারপরে চেক লিস্টে যে তার নাম আছে, উনি যখন গ্রিন পাসপোর্ট হোল্ড করেন ওখানে নিশ্চয়ই লেখা নাই বাংলাদেশের অ্যাডভাইজার উনি। ইমিগ্রেশনের কাছে সেই চেক লিস্টই আছে। যখন ওই পাসপোর্ট উনি দিচ্ছেন ইমিগ্রেশনের কাছে, ইমিগ্রেশন খুব পেটি অফিসার। আপনি তো ওইভাবে চিন্তা করেন, ওখানে যারা কাজ করে তারা খুব পেটি অফিসার। বাস ইমিগ্রেশন প্রাথমিকভাবে দেখছে কি উনি ব্লক, উনি ব্যান্ড, তাকে ন্যাচারালি একটা কর্নার করছে। তারপরে ধরেন অ্যাম্বাসাডার, আমাদের যারা হাই কমিশনার ছিল, তারা এটা ক্লারিফাই করছে। এই ক্লারিফিকেশন আসতো না যদি আপনি ওই পাসপোর্ট নিতেন, কারণ আপনি আপনার অবস্থানটা জানেন। আপনি নিলেন না কেন? ওনাদের পাসপোর্ট 6 ঘন্টায় হয়, আর এই প্রোগ্রামটা 2 দিন আগে হয় নাই। এটা 22-23টা দেশের লোক আসছে, প্রতিনিধি আসছে। সুতরাং আমি যদি রাষ্ট্রাচার ধরেন, এটা প্রথম বিরাট ফল্ট। আমরা আলোচনা করছি, এটা কোনো দোষের ব্যাপার নয়। ভাই একটা কথা বলছে যে সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো না, আমি তারটাই ধরে নিলাম, তাহলে তো আমাকে আরো সতর্ক থাকতে হবে। এবং আমি জানি আমার পাসপোর্ট যদি গ্রিন পাসপোর্টটা দেয়, ওখানে মিন করবে না, ওখানে মিন করবে জাহেদ। এই জাহেদ মানে তো পাসপোর্ট নাম্বার ম্যাচ করে, নাম ম্যাচ করে। ডিপ্লোমেট পাসপোর্ট এলিটা হইতো না, কেন নিলেন না? এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় আছে, তার ব্যক্তির দায়ও আছে। উনি কিন্তু বলছেন আমি নিচ্ছি নিব করে নেই, নিচ্ছি নিব করে যে নেই কথাটা কিন্তু যায় না, একজন রেসপন্সিবল লোকের সাথে যায় না। নিচ্ছি নিব করে মানে কি? উনি বলতে পারে, আমি বলতে পারি, হ্যাঁ ভাই যাবো করে গেলাম। তামাশা নয়, সেটেল প্রোগ্রাম, কখন কোথায় কি করবে যাওয়ার আগে। ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, ফাইন। 24 আওয়ার্স ফরেন মিশনের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে 2টা দেশের। যেই দেশের লোক অ্যাডভাইজার যাচ্ছে, মনে করেন আমাদের প্রধানমন্ত্রীও যদি যায়, সেই গভীর রাত 3টায় গিয়েও যদি এয়ারপোর্টে নামে, 24 আওয়ার্স ওপেন থাকবে, এবং তাই থাকে সারা পৃথিবীতে এই যোগাযোগ করার জন্য। তারপরে আপনি যত কথাই বলেন না কেন, 2.5 ঘন্টা পর কিন্তু বলছে আপনি যান। তার মানে কি? ইট ইজ ম্যানেজড সামহাউ। এই যে যেতে বললো আমাকে, এটা কিন্তু আমার বিজয় হয়েছে, তখন ভারতের পরাজয় হয়েছে, কারণ আমাকে তো আটকাইছিল, যাইতে দিবে না। তারপর আপনি গেলেন না, আইসে বললেন আমি তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ আমি এটা করছি। তাৎক্ষণিক প্রতিবাদ কি 2.5 ঘন্টা পরে হয়? 1, 2, আপনি গেলেন আমার স্টেটের রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের প্রতিনিধি, তথা ব্যক্তি পর্যায়ে যদি আসি প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আপনার ঢুইকা বিজয়, এটা কিন্তু প্রেমিক প্রেমিকার অভিনয় না। আজকে রাগ হয়েছে, চলে গেলাম রমনা পার্কের হাইটটা এসে বললাম রাগ হয়ে। দিস ইজ রাষ্ট্র টু রাষ্ট্র, আপনি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতেছেন, তার সাথে বলছেন যে সম্পর্ক ভালো না। আমি ধরে নিলাম সেইটাই। তাহলে এই যে জটিল সম্পর্ক, সেটাকে তো আপনি আরো জটিলতর করে আসলেন। আপনি ফেরত আসলেন, ইউর টিম ইজ হেডেড বাই ইউ। তা আপনার বাকি 2 জন কোথায়? আপনি তো ওরা ক্রস করে চলে গেছে, তাদেরকে দায়িত্ব। হু ইজ দ্য লিডার? হাউ হি উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ? ভাই এটা রেসপন্সিবল জায়গা, তর্কের খাতে তর্ক করে লাভ নাই। এটার জন্য খেসারত দিতে হবে প্রধানমন্ত্রীকে। না, তা অবশ্যই, কিন্তু এই জায়গায় তাকে আমি রিসিভ করতে আগেই কথাটা বলবো, ওই টিমকে তো কেউ না কেউ রিসিভ করছে এয়ারপোর্টে। কথাটা আপনি বোঝার চেষ্টা, তখন তাদের পেপারস গুলো তো আগেই রেডি করা ভাই ছিল। আপনি তো যাবেন রেড পাসপোর্টে, রাষ্ট্রাচার মানতে আপনি বাধ্য। আপনি না মানাটা কিন্তু বেআইনি কাজ করছেন। তারপর আপনি যে ডায়লগ নিচ্ছি করে নিব না, হোয়াট ইজ দিস? আমি ভাই বলতে বাধ্য হয়েছি, ইন ফেভার অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার পে করতে হবে এই জন্য, কারণ আমার দরকার ডিপ্লোম্যাটিক্যালি যত সম্পর্ক খারাপ থাক আমি সম্পর্ক ভালো করব। এখন আসেন, আপনার কাছে তাহলে প্রায়োরিটি কোনটা ছিল? ওই সম্মেলন নাকি চলে আসা? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্মেলন যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, আপনি যেভাবে পারেন ঢুকবেন এবং ফাইনালি অ্যালাউ করার পর আপনার যাওয়া উচিত ছিল।
নাম্বার 1। নাম্বার 2, সম্মেলন যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয় আপনি যাবেনই বা কেন? গেলেনই যখন, ফাইনালি ঢুকলেন না কেন? আবার অ্যালাউ করার পর আপনি কলম্বো হয়ে চলে আসলেন, এইবার আসেন স্টিকার। তার মানে আপনি ভারতের ভিসাও নেন নাই, আপনি সার্ক স্টিকার আছে সেটা দিয়ে যাচ্ছেন। এটা কি হেলা ফেলা? আমাকে তো রিপ্রেজেন্ট করতে হবে, আমি ভিসাই নিব দরকার হলে। ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ভিসা লাগে, আবার নিলেও তো 2 ঘন্টায় ভিসা দিবে আমাকে। ভারত হাই কমিশনই 2 ঘন্টা থেকে ভিসা দিবে লাগলে, যদি ওই লাল পাসপোর্টে লাগে। সেই লাল পাসপোর্ট নিয়ে যাবেন, সেই চ্যানেলে নামবেন, আপনার অ্যাম্বাসাডার আমার হাই কমিশনার দাঁড়ায় থাকবে। হাই কমিশনার বোর্ডিং ব্রিজ না, ইভেন ইমিগ্রেশন ক্রস করেও যাইতে পারে, তাদের একটা আলাদা জায়গা আছে, সেখান থেকে সুন্দর আপনি বেরোয় আসবেন। আপনি এই সমস্ত করে এসে আপনি যেটা করলেন, আপনি খুব ভালো রিপ্রেজেন্ট করেন। আপনি যে বলতেন, এখন আর একটা কথা বলি, 2.5 ঘন্টা ওনাকে রাখছে, ওনার সাথে কতক্ষণ তারা কথা বলছে, কি প্রশ্ন তাকে করছে, আমরা কি আদৌ জানি? আমার তো আর তৃতীয় ব্যক্তি লাগবে না, উনিই তো বলতে পারেন। হি ইজ নট ডিসক্লোজিং এনিথিং। ভাই, রাষ্ট্র এটা, তামাশা নয়। আমি অভিমান করে চলে আসলাম না, আমি দেখায় চলে আসলাম, আমার ইগো দেখায় চলে আসলাম। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন, এই মুহূর্তে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতিনিধি হয়ে গেছেন। এটা প্রশ্ন আমার, প্রধানমন্ত্রী ছোট হলেন না বড় হলেন? 1, 2, সম্পর্ক যদি ভালো নাও থাকে আমাকে ভালো করতে হবে, এটাই নিয়ম। একদম ঠিক। আপনারা একটা ক্যাপসুল খাইতেছিলেন, এখন ডোজ বাড়লো, 2টা ক্যাপসুল খাচ্ছেন। রাজ্জাক ভাই, আপনার কাছেই আবার শুরু করি একটু, তারপর সাইদ ভাইকে জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে, যদি আমরা বলি 2008-এর নির্বাচনের পরে আমরা অনেক ধরনের হত্যাকাণ্ড দেখেছি, আমরা রাজনৈতিক নিপীড়ন দেখেছি, আমরা করোনার মতো বৈশ্বিক মহামারী দেখেছি, আমাদের জীবন থেকে অনেকে হারাই গেছে। 24-এর আন্দোলনে আমাদের অনেকগুলো তাজা প্রাণ, মানে যে হিসাব জাতিসংঘের রিপোর্টে 1400, আবার স্বাস্থ্য মন্ত্রণালয়টা ধরলো প্রায় 850-র মতো। হাজার হাজার পঙ্গু 5 আগস্ট পরবর্তীতেও মানুষের উপরে পিটিয়ে মারা হয়েছে, সেটাও দেখেছি। যেই সরকারে থাকুক সে তার একটা রুটিন ওয়ার্ক করে, সেই রুটিন ওয়ার্কটা হয়নি বলে আমরা ইউনিসেফের কাছ থেকে যেটা জানলাম, আমাদের প্রায় 650-র মতো শিশু, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হতে পারতো, বাবার কোলে মায়ের কোলে শিশুগুলো মারা গেল। 4 গেছে সে আমরা বুঝতেছি। এইটার কোনো একটা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো একটা বলে যে এতগুলো শিশুর প্রাণ গেল, কোনো একটা ব্যক্তি কোনো একটা জায়গায় দায় ছিল, এবং এটার কোনো জবাবদিহিতা ছাড়াই এটা চলে যাচ্ছে। শুধু আমরা বলছি যে আমাদের চেইনটা ঠিক ছিল না। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি বলবেন? এই যে লোকগুলো মারা গেল, 1400 ছেলে বা 800 ছেলে বা 600 ছেলে, যারা মারা যাওয়ার বদৌলতে 29-এর ইলেকশন 24-এ হইল, যদি তাকে না তাড়াইতে পারতো তাইলে আরো লোক মারা যাইতো। সেটা থামানোর পর আজকে যারা ক্ষমতায় আসলো, যারা তাদের তাড়াই দিছে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের শত্রু। ঠিক আছে? সেই হিসাবে আমি যে আজকে ওইটা ওদের কারণে 29-এর নির্বাচন 24-এ পাইলাম, তাতে ওরা আমার বন্ধু হওয়ার কথা ছিল, আমি তাকে বন্ধু বানাই নাই। এটাকে বলা হয় যে বিচার না করার প্রবণতা আমি করব না। ভাগ্যিস ইউনূস সরকার একটা ফাঁসি দিয়ে গেছে, আদেশ দিয়ে গেছে, যেটার ফলও যারা আজকে ক্ষমতায় তারা নিচ্ছে। কেননা ওই আদেশ না হলে শেখ হাসিনা চলে আসতো। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যদি ইউনূস সাহেব এই জাজমেন্টটা না, রাইট রং আমি যাচ্ছি না, এই জাজমেন্ট যদি না দিয়ে যাইতেন তাইলে উনি এসে পড়তেন এবং যারা আজকে ক্ষমতায় আরো টালমাটাল অবস্থায় থাকতো। আমি আপনাকে এইবার আসেন, যেহেতু আমার যারা বন্ধু হওয়ার কথা ছিল তারা আমার শত্রু, তার প্রমাণ যে তাদেরকে জামাতের সাথে জোট বানাইতে হইতেছে। জোট বানানোর পর আবার আমরা টিজিং করি, সব শেষে গিয়ে জামাতের সাথে মিশছে। কিন্তু একবার আমরা বিবেচনায় নিলাম না, গেল কেন তারা? আমার ছেলে ঘর থেকে বেরোয় নিচে দারোয়ানের সাথে বসিয়া সিগারেট খায় কেন? আমি ভাবলাম না। কেন ভাবলাম না? আমার ছেলে আমার ঘরে প্রশান্তি পায় না, প্রশান্তি না পাইলে সে দারোয়ানের কাছে গিয়ে শেয়ার করে। সুতরাং আমি এটার জন্য তাদের দায় দিব না। এইবার আসেন আপনি হামের ঘটনা। এই যে হামের টিকা, ঘুরে ফিরে তো ইউনূস সরকারকে দায়ী করতে চাই সবাই, আমিও করলাম তাকে দায়ী। আমি এখানে বসে ইউনিসেফের রিপোর্ট তো তাই বলে। আপনি কথা শেষ করতে দেন না। ইউনিসেফ তো বহু দূরের কাহিনী। ইউনূস সাহেব যে ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইতিহাস আছে না? সরকারের ওপিনিয়ন কোথায়? আমি তো টকশোতে সমানে শুনতেছি ওই সরকারের কারণে হামে এত লোক মারা গেছে। আমার সরকারের ওপিনিয়ন কোথায়? আমার সরকার তার বিরুদ্ধে মামলা করতেছে না কেন?
এখানে তো কি আপনি প্রতিশোধ নেবেন না, প্রতিহিংসার রাজনীতি নয়। 600 শিশু মারা গেল, আপনাকে টাচ করে না? আপনার দুর্নীতি দমন বিভাগ নাই? আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টেলিজেন্স নাই? ওনারা কি কি গ্যাপ তৈরি করে গেছে? ওয়াই ইউ আর নট টেকিং এ স্টেপ? ও বইলে আপনি 600 মারা গেছে তো কি সে দায়িত্ব তাও টকশোতে বলে। সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি বলেননি। কেন বলেন না? কেন অ্যাকশন নেন না? অ্যাকশন কি আমি নিব না সরকার নিবে? অবশ্যই সরকার। তাহলে হোয়াই এ পর্যন্ত কোন সরকার স্টেটমেন্ট দিছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে এই কারণে ইউনূস সরকার এই করে নাই, তাই এই টিকা আসে নাই, তাই এই লোকগুলো এই হামে বলছে সরকার। দেখান না আমাকে, দেখান। সাইদ খান, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যোগ করবেন। আমি রাজ্জাকিবের একটা আলোচনা থেকে শুরু করতে চাই। সেটি হচ্ছে, রাজ্জাকিব যথার্থই বলেছেন যে 29-এর নির্বাচন যাদের কারণে 26-এ হয়েছে তাদেরকে বিএনপি ভুলে গেছে, বা তাদেরকে বিএনপি ধরে রাখতে তাদেরকে কাছে রাখতে পারেনি। আসলে আমার ঘটনা হচ্ছে যে আমি একটু খোলামেলাই বলি, প্লিজ। তারাই যে জুলাই ঘটিয়েছে, 24 এনেছে, একমাত্র তারাই স্টেক হোল্ডার। এই যে ঘুরিয়ে ফিরিয়ে যে ন্যারেটিভটি দাঁড় করানো হয় যে এনসিপি 24 ঘটিয়েছে, এই ন্যারেটিভটি সঠিক না। এনসিপি কারা? এনসিপি তো বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন ভেঙে একটা অংশ হয়েছে, একটা প্ল্যাটফর্ম হয়েছে। বিএনপির ত্যাগ নেই। এখন শুধুমাত্র এনসিপি ঘটিয়েছে, এই বাইনারিটা একটা রং বাইনারি। এটি একটি ভুল তথ্য, এটি অপতথ্য। আমি না দেখবে, আমি আপনার ইয়া করছি না। এই আমি বলছি যে বিএনপি লোকও যায়, তাতেও তো আপনাদের কষ্ট হওয়ার কথা। না, আমি বলি না, বিএনপি 24 তো বিএনপি অবশ্যই ওন করে শিক্ষা নেয়। ওই জায়গা থেকে তো রিভেঞ্জ রাজনীতি থেকে সরে আসছে। তো যেই কারণে হত্যার বিচার হবে, তো রিভেঞ্জ না। না, হত্যার তো বিচার হচ্ছে, সবগুলো ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, ট্রাইব্যুনালে রেগুলার হিয়ারিং হচ্ছে। হ্যাঁ, আপনার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় দণ্ড হয়েছে, অন্য মামলাগুলোকে খারিজ করা হয়েছে। সরকার দিয়ে গেছে। আমি তো বলছি না যে ইউনূস সরকার ব্যর্থ, এটি তো আমি বলছি না। ইউনূস সরকার কাজ করেনি তা তো বলিনি। হ্যাঁ, কাজ করেছে, কিছু বাজে কাজও করেছে। সেটাই তো বললাম, অ্যাকশন নিচ্ছেন না কেন? সেটাও আমি সমালোচনা করছি, সেটাও আমি আপনার সাথে একমত সেই জায়গাতেও। কিন্তু 24 যে শুধুমাত্র এনসিপির বিষয়টি এরকম না। বলি নাই কিন্তু এনসিপি 24-এর একটি খণ্ডিত অংশ, একটি খণ্ডিত বিক্ষিপ্ত একটি অংশ। তারা 24-কে রাজনৈতিক রূপ দিতে গিয়ে ক্ষমতার মোহে পড়ে তারা রাজনৈতিক দল গঠন করেছে। তাদের মধ্যে উচ্চবিলাস অভিলাষ জন্ম নিয়েছে যে তাদের রাষ্ট্র লাগবে। কে ছিল চাকরি, পেয়ে যাচ্ছে রাষ্ট্র। এই যে মোহ, এই যে লোভ, এই লোভ তাদেরকে ডুবিয়েছে। এবং এই জন্যই তারা কারোর বন্ধু হতে পারেনি। কারণ যে জনগণ, যে জনতা তাদের পিছনে পঙ্গপালের মতো উন্মাদ হয়ে মৃত্যুকে পেছনে ঠেলে দিয়ে সামনে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে, সেই জনগণ দেখেছে যে তাদের উদ্দেশ্য আসলে মুক্তি না, তাদের উদ্দেশ্য ক্ষমতা। তাদের উদ্দেশ্য জনগণকে স্বস্তি দেয়া না, শান্তি দেয়া না, রাষ্ট্রকে নিরাপদ রাখা না, তাদের উদ্দেশ্য মসনদ। এটি যখন জনগণ বুঝতে পেরেছে, তখন আবার পঙ্গপালের মতো সরে গেছে, টোপা পানার মতো। ঢিল ছুড়লে একটু ফাঁকা হয়, আবার ওয়েব নাই, মিলে যায়। বিষয়টি এরকম হয়েছে। এখন এনসিপি ডুবেছে লোভে, পুড়েছে ক্ষমতার আগুনে। এনসিপিকে সবাই বন্ধু ভেবেছে। আমি ব্যক্তিগতভাবে আমি বলি, আমি একাধিকবার টেলিভিশন টক শোতে বলেছি যে এই ছেলেপুলেগুলোকে দেখলে আমি আপ্লুত হই, এদেরকে ভালোবাসতে ইচ্ছে করে। কেন এখন ইচ্ছে করে না? আপনি ক্ষমতার মোহে যখন থাকবেন, আমাকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন, 24-কে বেচা বিক্রি করে আপনারাই স্টেক হোল্ডার হবেন। বিষয়টি তো এরকম না। 24, আমি তো এনসিপি করি না, আমিও তো 24-এ জেল কাটা মানুষ, আমিও তো 24-এ নির্যাতিত। আমি তো একবারও বলি না যে এটা বেচা বিক্রি করব, কারণ 24 বিক্রির জিনিস না, 24-36 দিনের না, 24-17 বছরের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের পুঞ্জীবিত বিস্ফোরণ 24-36 দিনে হয়নি। 24-এর প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন 90 মিনিটের ফুটবল খেলায় 89তম মিনিটে যে ব্যক্তি গোল দিয়ে দিল সে ম্যাচ জিতিয়ে ফেললো। বাদ বাকি 90তম মিনিট, 89তম মিনিট পর্যন্ত পুরো টিম নিয়ে গেল না। শুনুন, 24-এর প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি। যদি 24-এর সবচেয়ে বড় স্টেক হোল্ডার ধরতে হয়, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা বড়। তারা মরেছে, লড়েছে। আমরা দেখেছি না নদী সাঁতরে তারা গেছে মিছিলে। আমরা দেখেছি না ছাদের উপর থেকে ছাত্রদল নেতা, ওর নাম হচ্ছে বাসিদকে দোতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে না পুরান ঢাকার। আমরা দেখেছি না যে খিলগাঁয়ের জনির বুকে 18 গুলি। কই এনসিপির কারোর বুকে তো 18টা গুলি, তো দূরে থাকা 18টা আচরও নাই তো।
এখন এত ত্যাগ বিক্রি করে আপনারা মনে করেন ক্ষোভ প্রকাশ করবেন, বিষয়টি এরকম না। আপনাদের দরকার ছিল এনিহাউ মসনদ। আপনারা ভেবেছিলেন যে 24 বেচা বিক্রি করে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাব, এজন্য আপনাদের আরো চাই চাইতে চাইতে জামাতের বাড়ি চলে গেছেন। এখন সে দায় বিএনপির, সে দায় এই জনতার। এই জনতা তো আপনাদের গ্রহণ করেছিল, সেটি এক হিসেব। সুতরাং 24কে রাজনৈতিক ফ্রেমিং দেয়া যাবে না। 24 জনতার, 24 সারা দেশের মানুষের ভাই। 24 অপরিহার্য হয়ে গিয়েছিল, শুধুমাত্র এনসিপির ওই কয়জন 29-এর নির্বাচনকে 26-এ নিয়ে আসছে, এটি একেবারে অবান্তর কথা, আমার কাছে মনে হয় অযৌক্তিক কথা। দুঃখিত, আপনার কাছে মাপ না, আমি চাইবো ভাই, একবারও বলি নাই কিন্তু এটি যেটা আপনি অবান্তর এবং বলতেছেন। অযৌক্তিক। আমি ওইটা আরেকটি একবারও জিনিস, বলি নাই যে- আমের যে বিষয়টি দেখুন, হাম তো ইউনুস সরকারের একার দায় না, এর আগে হাসিনা সরকারও কিন্তু এই টিকাটি নিয়ে টালবাহানা করেছে। এই টিকাটি দেয় ইউনিসেফের রিপোর্ট এটা বলে না সাইদ খান। না, তারা শেষ সময় তারা টালবাহানা করেছে, তারা কিন্তু সেটা হচ্ছে শতভাগ যেই পরিষ্কার বলেছে যেই টাকা দিয়ে ইউনিসেফের মাধ্যমে নিতে হতো, ইউনিসেফ ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ম হচ্ছে তারা টিকাটা সংগ্রহ করে দেয় এবং এটার জন্য তারা একটা পার্সেন্টেজ পায়। ইউএন এর অধীনে ইউনিসেফে এটা যুগ দেয় এবং বাংলাদেশের টিকার হার চলে আসছিল, এটা সরকারের এখন বন্ধ হিসাবে টিকার হার 90-এর উপরে চলে আসছে। 90-এর উপরে ছিল। সেইখান থেকে আমরা টিকা না, শুধু হামের টিকা না, ভিটামিন এটা পর্যন্ত আমরা ইপিআই কার্যক্রমে, হ্যাঁ, ইপিআই কার্যক্রমটা বন্ধ হয়েছে। এটা সরকার কেন, আসলে আমি আবু জাহেল রাজ্জাকের সাথে আমার নিজেরও ব্যক্তিগত, এই বর্তমান সরকার কোন স্টেটমেন্ট না, স্টেটমেন্ট দেয়নি। কে বলেছে স্টেটমেন্ট দিয়ে? কোন স্টেপ নেয়নি, এতগুলো প্রাণ চলে গেছে। এখন কি এটা কিভাবে স্টেপ নিবে? এটা যারা দায়ী, আমি বলছি না প্রফেসর মামলা হওয়া আমি উচিত। কোন একজন সরকারি কর্মকর্তা, না, কোন একজন ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হবে হুট করে। যেটা যে দায়ী, আমি বলছি না আমার কথা বাচ্চা মারা গেছে। সরকার অবশ্যই ইনভেস্টিগেট করে ইনিশিয়েটিভ নিয়েছে, না হয় শতভাগ টিকার আওতায় আনছে না, এটা তো ইনিশিয়েটিভ। মৃত্যু ঠেকানো তো আগে, আপনি বিচার করবেন আগে না মৃত্যু ঠেকাবেন আগে? আপনি ঠিক আছে, আপনি এটা বিচার করবেন না, কিন্তু আজ না, না, 3 মাস হয়ে গেল, না, সবই ঠিক একটা আছে। তদন্ত কমিটিও বাবু গঠন ভাই, হয়নি। আপনার তদন্ত কমিটি তো হয়েছে, তদন্ত কমিটি না এখন হলে তদন্ত এই যে তথ্যগুলো বাইরে আসলো, এই তথ্যগুলো আসলো কি করে? না, না, তদন্ত কমিটি গণমাধ্যম এটা নিয়ে এসেছে, হ্যাঁ? গণমাধ্যম থেকে এসেছে, না, সরকারি ভাবে গণমাধ্যম তথ্য পেল কই? গণমাধ্যম ইনভেস্টিগেশন গণমাধ্যম নিজের থেকেই কইছে, যারা বলছে। আমার কথা শোনেন, সরকারের কর্তৃপক্ষ যদি তথ্য না দেয়, তথ্য যদি ওপেন না করে, তাহলে গণমাধ্যম তথ্য কই পেল? তথ্য অধিকার আইন করেছেন, আপনি তথ্য দিবেন। সুতরাং সরকার চেয়েছে দেখেই এই তথ্যগুলো বাইরে ঠিক আছে, এসেছে। এটা তো কোনো একটা সুতরাং জায়গায় আসবে। আমার কথা শোনেন, সরকার ইনিশিয়েটিভ নিয়েছে, আগে মৃত্যু ঠেকানোর ইনিশিয়েটিভটা আগে নিয়েছে, সেই জায়গায় ডেথ রেটটা কিন্তু কমে এসছে। হ্যাঁ, ইপিআই কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এখন সরকার এটা তদন্ত অবশ্যই করবে, এবং যদি ওরকম কোনো ইনিশিয়েটিভ না থাকে, আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আজকে সরকারের কাছে অনুরোধ করব যে এটি যদি আপনারা তদন্ত না করে এর পদক্ষেপ না নেন, তাহলে এর এখনো পর্যন্ত দায়িত্বের পর্যায়ে আছে এগুলো ঠেকানো বা এগুলো নিয়ন্ত্রণ করা দায়িত্ব আপনার অ্যাজ এ গভর্নমেন্ট। কিন্তু যদি আপনি ইনিশিয়েটিভ না নেন, তাহলে দায় হিসেবে আপনার ঘাড়ে বর্তাবে, সরকারের ঘাড়ে অবশ্যই বর্তাবে। এবং ওইটুকুই শেষ। এবং সেই না, দায় যখন বর্তায়, এর খেসারত প্রত্যেকটি সরকারকে দিতে হয়। 6 জন শিশু মারা যাওয়ার কারণে আদিন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে গেছে, সরকারের সিদ্ধান্ত। সরকারের খেসারত হইলো এটা। এটা হয়েছে 600 প্লাস শিশু মারা যাওয়ার জন্য কোন একটা পার্সন, কোন একটা দায়ী ব্যক্তিকে সরকার খুঁজে বের করতে পারবে না। না, সরকার অবশ্যই খুঁজছে, এবং আমি তো সেটাই বললাম যে সরকার যদি এখনো এর কার্যকর কোনো ইনিশিয়েটিভ না নিয়ে থাকে, সেটি দায় হিসেবে এই সরকারের ঘাড়ের উপরে বর্তাবে। এবং আমি বিশ্বাস করি যে সরকার মানুষের সরকার হবার চিন্তা করে, মানবিক সরকার হবার চিন্তা করে, তারা অবশ্যই এই বিষয়টি আমলে নেবে, এবং আমলে নিয়েছে, ইতিমধ্যেই নিয়েছে। হয়তো অর্ধেক তথ্য বা খণ্ডিত তথ্য দিতে চাচ্ছে না, এই জন্য হয়তো আমরা পাচ্ছি না এইভাবে পুরোটা, কিন্তু সরকার অবশ্যই ইনিশিয়েটিভ নিচ্ছে বলে আমি মনে করি। আমাদের দেশে এতগুলো প্রাণ চলে গেছে, এটা আমার প্রশ্ন জাগে, কারণ তাকে আমি সমর্থন করেছিলাম 5 আগস্টের পরে সরকার হিসেবে প্রফেসর ইউনূস সাহেবকে। আমি জানি তো। আজকে আমার প্রশ্ন জাগে, যখন চীনে 70 জন মারা যায়, আমাদের প্রফেসর ইউনূস সাহেব তিনি চীনের প্রেসিডেন্টের কাছে তিনি শোক বার্তা পাঠিয়েছেন। CNN এর আমাদের বিখ্যাত সাংবাদিক মারা গেছেন, তিনি শোক প্রকাশ করেছেন। আমার দেশে এতগুলো শিশু মারা গেছে, তিনি একটা শোক প্রকাশ করেনি। এটাকে একজন নাগরিক হিসেবে আপনি প্রত্যাশা করেন কি করেন না? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এই নির্বাচনটা হচ্ছিল একটি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত। আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আমরা দেখলাম গণভোটের রায় নিয়ে একটা বিরোধী দলের সোচ্চার, সরকার তার সরকারের দেশ পরিচালনায় তারা সোচ্চার। প্রশ্ন হচ্ছে, আলী রিয়াজের নেতৃত্বে যে কমিটিটা গঠন হলো এবং দীর্ঘদিন ধরে যে আমরা এই সম্মিলিতভাবে যে আমরা এই গণভোট গণরায় মানার জন্য যেই বাধ্যবাধকতা ছিল, এগুলো কি সব আসলে এগুলো অস্তিত্বহীন, নাকি এগুলো সামনে আরো নতুন ভাবে আসতে পারে?
নতুন ভাবে আসতে পারে বলতে বলছি যে এগুলো নতুন ইস্যু করে আবার নতুন আন্দোলনের একটা আপনি আশঙ্কা করেন কিনা? আপনাকে দেখেন, এটা আপনি যে যত প্রশ্ন করছেন লম্বা উত্তর এটার, আপনি দেন আপনার মতো করে সংক্ষেপে। কদ্দূর দিতে পারবো আমি জানি না। আপনি যদি একটা সংসদের কথা আনলেন, প্রথম আসেন ইউনূস সাহেবের কথা, যেটা প্রথম বললেন কি ওই যে এতগুলা প্রাণ গেল, জি, তিনি ওই ইন্টারিম সরকারের ওই যে চায়নায় মারা গেল সেটার জন্য উনি একটা শোক বার্তা দিছে, চায়নার জন্য শোক দিছে। এখানে 600 মারে তাকে টাচ করে নাই, সোজা বাংলা। আপনার কথার অর্থ হইলো এইটা, আমিও ধরে নিলাম টাচ করে নাই। এই যে টাচ করে নাই, টাচ করাটা সঠিক না। হামে যে তার অবহেলা, যেটা আমরা বলতে চান আপনারা, সরকার যতক্ষণ স্টেপ না নিবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে এটা গ্রহণযোগ্য না। কেন স্টেপ নিচ্ছে না? দুর্বলতাটা কোথায়? আমি আগে লোক বাঁচাবো নাকি, তাইলে কি এত আলোচনা? এই 18 মাসের ইউনুসকে নিয়ে যে রেটে আলোচনা হইতেছে, সেই রেটে কি আমরা শেখ হাসিনার 16 বছর নিয়ে আলাপ করতেছি? সে তো এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ইউনুস সাহেব যে ক্ষমতা ছেড়ে চলে যায়, সে অপ্রাসঙ্গিক না? না, কারণ তিনি তো পালাই যান নাই, তিনি সসম্মানে নিয়ে আমার এসএসএফ এর 1 বছরের নিরাপত্তা নিয়ে তিনি আছেন। এইবার আসেন, এসএসএফ যে দিছে, যদি সে বেআইনি ভাবে নিয়ে থাকে, গায়ের ধরে নিয়ে থাকে, এখন এই সরকার বাতিল করে না কেন? কিভাবে দেয়? সেটুকু আমার পাস্ট 6 মাস পায় নিয়ম অনুযায়ী। আপনি কথাটা- এই 6 মাস নিজেই নিয়েছিলেন, বলছেন। সেই 6 মাস বাতিল করা হয়েছে। 6 মাস কে পায়? এসএসএফ পায় না, SSF পায়? নিরাপত্তা পায়, এসএসএফ পায়। নিরাপত্তা পায় এক জিনিস, এসএসএফ পাওয়ার না, এক জিনিস। এসএসএফ পায় 6 মাস। ঠিক পায়। আছে, 6 মাস। উনি এটা 1 বছর করেছিলেন, ওইটা সরকার আবার 6 মাস করে সরকার দিয়েছে। 6 মাস করছে। সরকার 6 মাস করে কেন? একটা অপরাধীর জন্য নীল করে গ্রেফতার করুক। প্রমাণিত অপরাধী না। এই যে সব ডিফেন্স আপনারা মিডিয়া, টোটাল মিডিয়ার কমপ্লেন। আপনি আমার কালকে একটা পত্রিকা দেখায়েন, 3 মাসের পত্রিকা বাইর করে আমাকে দেখায়েন যে কোথায় সরকার দুর্নীতি দমনরা এটা করে একটা তথ্য বাজারে ছাড়ছে, যার পরিপ্রেক্ষিতে হামের বিরুদ্ধে তাদেরকে সরকার ইউনিসেফ যদি প্রেস কনফারেন্স না করতো আমরা জানতামই না এটা। আপনি ইউনিসেফ, আমার ইউনিসেফ যাওয়ার পর আপনি জানছেন, সরকার জানছে না? সরকার জানছে। স্টেপ কে নিবে? সরকার নিবে। সরকার নিচ্ছে না, কারণ তার হাত থেকে একটা সরকার নিলাম, নির্বাচন করলাম, আমি কিভাবে নেই? বাবা কি সুন্দর, এটা রাষ্ট্র তো। আমি তো সেটা বলছি, আমি তো এই জন্য সরকার কি করছে এটা আমি জিজ্ঞেস করছি। 600 শিশু মারা গেল, আমি তো এটাও বলছি। না না, মারা গেল, আমি এখন দায়িত্ব নিছি, আমি দায়িত্ব নিয়ে এখন কেমনে ধরি, কয়দিন পরে ধরি, ইত্যাদি ইত্যাদি। কি বলতেছেন আপনি টক শোতে? কি টেল মি, এটা তো ফ্যাক্ট। কি ফ্যাক্ট কিসের? আপনি ঘটনা ঘটতেছে বলে আচ্ছা ওই এখনো লাফাইতেছে, হাসপাতালে নিয়ে যায়, পুলিশ এনে বসে রয়েছে। আপনি 600 লোক মারা গেছে, আপনি বলতেছেন আমরা কেবল দায়িত্ব নিছি, বসে থাকবো। তাহলে এত আলোচনা আপনারা করতেছেন কেন? আপনি তো সময় দিতেছেন সরকারকে। সরকার 3 মাসে কিচ্ছু আসে যায় না। ইউনূস সাহেব যখন ক্ষমতা আসছিল 8 তারিখ, আন্দোলন হয়েছে কতগুলো? আন্দোলন হচ্ছে প্রায় 200, 250, 300-র উপরে আন্দোলন, তাই না? হ্যাঁ। এগুলো কি সাধারণ কোনো মানে একটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল গিয়ে করছে, না একটা গোষ্ঠী গিয়ে করছে? বিভিন্ন শ্রমজীবী, আবার রাজনৈতিক আন্দোলন ছিল, পেশাজীবীর নেতৃত্ব, সব রাজনৈতিক দল ছিল পিছনে, যারাই এনসিপিও করছে, জামাতও করছে, বিএনপিও করছে। আমি ওটা বলছি, আমি ভাই আপনার নাম বলতে, আমার দাম বলতে দরকার নেই। ব্যক্তিরা যায় না, দল থেকে যায়। দল থেকে গেছে। হ্যাঁ, সে কি ইলেক্টেড গভর্নমেন্ট ছিল? না। রাজনীতিতে চাপায় চাপায় কি বলতো? নির্বাচন দেন, তাড়াতাড়ি চলে যান। শুনছেন কোন রাজনীতিবিদরা বলছে যে উনি আসছেন একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, দাবি দেওয়া পূরণ করা ওনার কাজ না? কোন রাজনীতিবিদ স্টেটমেন্ট দিছে? দেয় নাই। কেন দেয় নাই? সুস্থ থাকতে দিব না। সেই আন্দোলন এখন কোথায়? সরকার 4 মাস হইল, আন্দোলন কোথায়? ওই 150 আন্দোলন কি ছিল? তর্কের খাতিরে বলছি। এইবার আসেন আপনি তারপরের প্রশ্ন কি করলেন? 24শে যে জুলাইয়ের যে আন্দোলনটা হলো, হ্যাঁ, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে ছিল কোটা আন্দোলন, সেটা হয়ে গেল। তারপরে হচ্ছে 1 দফার আন্দোলন, এবং শেখ হাসিনার পতনের আন্দোলন, এবং সেই আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, সেনাবাহিনীর সমর্থন পেল, প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন। আসার পরে এই যে সংস্কার, রাষ্ট্র কাঠামো, সবকিছু আমরা শুনলাম। আলী রিয়াজ সাহেবরা আমেরিকা থেকে আসলেন, এসে যে দীর্ঘদিনের এই যে রাষ্ট্রীয় দীর্ঘদিন টাইম ব্যায় করে সবাই ঐক্যমত্যে আসলো, নোট অফ ডিসেন্সি, যে সনদ, সবকিছু মিলে একটা পক্ষে আছে, আরেকটা পক্ষে না। একটা পক্ষ রাষ্ট্র গঠনে, আরেকটা পক্ষ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে। কোনটা হবে? সেটাই আসেন। আমি কয়েকটা ছোট ছোট জিনিস দিয়ে আপনাকে দেখাই। প্রথম হইলো গণভোট। গণভোট পাশ হইল। গণভোটের ভিতরে 48 রকমের বক্তব্য, 60 রকমের বক্তব্য ইত্যাদি ঢুকানো হয়েছে। নানান জনে নানান কথা বলে, ঠিক আছে। আমাদের প্রধানমন্ত্রী বলছেন বিএনপিকে যেভাবে ধানের শীর্ষে ভোট দিবেন, ঠিক একইভাবে গণভোটে হাতে ভোট দিবেন।
প্রধানমন্ত্রী কি এটা প্রতারণা করছে মানুষের সাথে? না, প্রতারণা করেন নেই। ব্যাস, তারপরে যখন গণভোট পাশ করলো, পাশ করার পর হাতে জয়যুক্ত হইল, তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা, তখন কি বলা হইল? সংবিধানে গণভোট নাই। এইটা সংবিধান বলতে কিছু না, ফ্যাক্টাম ভ্যালেট একটা টার্ম আছে। যেমন আমরা এখানে কতগুলো লোক আছি একত্র হয়ে, এই লোকগুলো সবাই যে সিদ্ধান্ত নেই যে এই টেবিলটা এখানে থাকবে না, কিন্তু আপনার ইয়েতে লেখা আছে যে এই টেবিলটা এখানে থাকবে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সরাই ফেলাই যে টেবিলটা থাকবে না। ইট ইজ ল অ্যান্ড ইট ইজ ফাইনাল। আপনি তখন ক্ষমতায় যাওয়ার পর বলা শুরু করে দিলেন কি সংবিধানে গণভোট নাই। ভালো কথা, রাষ্ট্রপতি গিয়ে আদেশ দিতে পারেন না, জুলাই সনদ সংক্রান্ত যে আদেশ পারেন না। পবিত্র সংসদে দাঁড়ায় কি বললেন আফটার ইলেকশন? গণভোটে যদি রাজি না হইতাম নির্বাচন দিত না। সবাই ভবিষ্যৎ বোঝেন, ভবিষ্যৎ চেনেন, কিন্তু পরবর্তী মুহূর্তে আপনার পিছনে, আপনার চেয়ারের পিছে কি আছে সেটাও আপনি জানেন না। তারপরে কি বললেন? গণভোট না মানলে নির্বাচন দিত না। এরপরে আসলো কি? জুলাই সনদের নামে যাতে বাহানা না করতে পারে তাই আমরা রাজি হইছি, মানে নির্বাচন না দেওয়ার বাহানা যাতে না করতে পারে। কোথায় বসে বলছেন? পবিত্র সংসদে। মুখে আমি আপনার চিৎকার করি, ডিবেট করে উনি জিতে যাক, আপনি জিতে যান, দেশবাসী কিন্তু দেখছে। এখন এটা ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ সুন্দর নয়, কারণ এই যে একটা আমেরিকার চুক্তি নিয়ে কথা হয়েছে, চুক্তি ভালো না মন্দ এই আলোচনাটা আমরা এই মুহূর্তে করতেছি না, কারণ টাইম নেই। চুক্তিটার জন্য ইউনূস সাহেবকে দায়ী করা হয়, অথচ খলিল সাহেব তার ক্যাবিনেটে বসে বলতেছে বিএনপির সাথে সম্মতি নিয়ে এই চুক্তি পাশ করানো হয়েছে। আবার ফরিদাবা বলছে যে জামাত ইসলামের সম্মতি ছিল। জামাত ইসলাম তো ইম্যাটেরিয়াল, কারণ কি কে ক্ষমতায় আসবে সম্ভাব্য আমরা জানি। জামাত ইসলাম বলছে হ্যাঁ, বলা না বলায় কিছু আসে না, কিন্তু বইলা তো নিজেরা সেভ করে ফেলছে। কিন্তু সরকার, বর্তমান সরকার কি আদৌ বলছে আমরা সম্মতি দেই নাই কিংবা কিছু? 2 নম্বর, এই চুক্তি বাস্তবায়ন হওয়ার কথা যেদিন হয়েছে, নয় তার 60 দিন পরে নোটিশের মাধ্যমে। 60 দিন পরে নোটিশ কারা দিচ্ছে? সুতরাং এই তর্কগুলো আমরা করতে চাই না। আপনি যদি দেশকে বেশি ভালোবাসতেন এবং চুক্তিটা যদি দেশ বিরোধী হয়ে থাকে, তাহলে সেদিন বলা উচিত ছিল আপনি ইউনূস সাহেব গেট লস্ট, আপনি চলে যান, আপনার নির্বাচন দরকার নাই, 3 মাস পরে নির্বাচন হোক দরকার হলে, আমরা এই চুক্তিতে সম্মতি দিব না, আপনাকেও করতে দিব না। আপনাকে শুধু শেষ 30 সেকেন্ড একটা প্রশ্ন করবো, ভেবে বলবেন। ধরুন বিএনপি ক্ষমতা আসেন, একটা তো জোয়ার উঠছিল, জামাতও আসতেছে, একটা জোর। জামাত আসলে কি আপনার মনে হয় জুলাই সনদ তারা অক্ষর অক্ষর পালন করতো? আপনি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী যা কিছু হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না। থ্যাংক ইউ। সুতরাং আপনি ভবিষ্যৎ বলতে পারেন না, বাট আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলছি ওটাই। সাইদ খান, আপনাকে দিয়ে শেষ করতে জি, চাই। আমি রাজ্জাকিবের প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ একটি করি। প্রশ্ন আপনার কাছে আছে। সেটি হচ্ছে জুলাই সনদ বা এই যে গণভোট। বিএনপি বলেছে সংসদে দাঁড়িয়ে যে এটি সংবিধানে নাই, এটি সঠিক, কিন্তু বিএনপি বলেনি যে গণভোটকে তারা বাতিল করে দিয়েছে। গণভোটকে সংবিধান সংশোধনের যে বিষয় আছে, সংবিধান সংশোধন বা সংস্কার যাই বলেন না কেন, সেটির পরে এটি এন্ডোর্সমেন্ট দিয়েই তো এটা বাস্তবায়ন করবে। এবং বিএনপি বলবো না, জামাত বলছে তার এই কমিটিতে নাম দিবে না। না, সেটা না দেওয়ার তার স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। একটা কমিটি হয়েছেও, এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কিন্তু এটি আপনি ধরুন, আপনি দুধ কিনবেন বাজার থেকে, আপনি কি ঝুড়ি নিয়ে যাবেন? ঝুড়ি নিয়ে আপনি দুধ নিতে পারবেন? আপনার তো ঘটি নিতে হবে। তো এখন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, সংবিধান সংশোধন করবেন, এরপরে গণভোট, সবকিছুই লেজিটিমেসি না দিয়ে সাংবিধানিক পদ্ধতিতে, আপনি সংসদ তো সাংবিধানিক, সংসদ একটা সাংবিধানিক জায়গা না, সেই সাংবিধানিক জায়গায় বসে সংবিধানে নাই এমন কিছু করতে পারবেন? আপনি শ্বশুর বাড়িতে গিয়ে মামা বাড়ির স্বাদ পাবেন। সুতরাং সংসদে যা যা বলছে, আমি মনে করি যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এবং সেটা স্টেপ বাই স্টেপ, এটা একদিনে যে করতে হবে বিষয়টা তো এরকম না। এবং এই যে গণভোটের যে আকাঙ্ক্ষা সেটিও পূরণ হবে। জিততে পারেন, হ্যাঁ, না জেতা, এখানে হার জিতের কিছু না। না, শুনুন, কথা বলি একটু, এক সেকেন্ড নেই। হ্যাঁ, আপনি যে সংবিধানের কথা বললেন, সংবিধানে নাই। সংবিধানে কি নির্বাচন ছিল 2024-এ? না, সংবিধানে কোনো ডেট লেখা থাকে না। আমি দেখাই দিচ্ছি, সংবিধানে আমি দায়িত্ব নিয়ে বলছি ডেট লেখা আছে। না, ডেট লেখা আছে, যদি কোনো কারণে গভর্নমেন্ট ফল করে তার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এটাও লেখা আছে। গভর্নমেন্ট পালিয়ে গেছে, একটি সংসদ পালিয়ে গেছে। আমি বীরদর্পে দায়িত্ব নিয়ে বলছি
সংবিধানে তারিখ লেখা আছে। না তারিখ, আপনি যে তারিখের কথা এর আগেও আপনি বলেছেন, কিন্তু আমার কথা শোনেন, বাস, আপনি ওইখানে থাকেন আগে, তারিখ লেখা আছে। না তারিখ লেখা আছে। সেই তারিখে কিন্তু নির্বাচন সরকার হয়েছে। সংসদ পালিয়ে গেলে করবে কি? সংসদ পালিয়ে গেলে রাষ্ট্র কি শূন্য থাকবে? আরে ভাই, আমার কথা শেষ করতে একটি দিন। সংসদ পুরো পালিয়ে গেছে। কোথায়? রাজ্জাকি ভাই, রাষ্ট্রপতি বসে আছে, হ্যাঁ, এখনো রাষ্ট্রপতি বসে রাষ্ট্রপতির আছে। সিদ্ধান্তই তো এই নির্বাচনটি হয়েছে, সুতরাং এই নির্বাচন এই যে, বৈধ। আপনি এবং যাই না সাংবিধানিক। শুনে আসবেন টক শোতে, না, রাষ্ট্রপতির সিদ্ধান্ত হয় না, না, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত। ইলেকশন কমিশন তো ইলেকশন- রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কোনো এখতিয়ারই নেই, না। তো সরকার নির্দেশ না, দিয়েছে। ইলেকশন কমিশন অবশ্যই আমি দায়িত্ব নিব যে স্কেডিউল রাষ্ট্রপতির ডিক্লেয়ারের আগে রাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতির দায়িত্ব নেই। আমি বলি অনুমতি এখন, নিয়েই, আসেন। যে কথা রাষ্ট্রপতির উনি অনুমতি বললেন, নিয়েই, হ্যাঁ, সংবিধান মোতাবেক নির্বাচন হয়নি, সংবিধানের বাইরে গিয়েও হয়নি, সাংবিধানিকভাবেই এই নির্বাচন হয়েছে, এই সংসদ হয়েছে। বড় আপনি দেখাইতে হবে তো। আমি বলছি আপনাকে, সংসদ ভেঙে যাওয়ার পর, হট এভার দ্য ফর্ম ইজ, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে, হ্যাঁ, হতে হবে। 8ই অগস্ট 2024 ওত নিছেন, সেই হিসেবে 6 তারিখ বা 7ই নভেম্বর এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। তারপরে লেখা নাই যখন মন চায় তখন, সোজা হিসাব। না, আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন এই বর্তমান সরকার সংবিধানের বাইরে নির্বাচন করছে, সংবিধানের বাইরে আছে, না, না, না। ফলাফল সময় বলবে। না, এটি সময় তো সাইড করে ফলাফল, এসে জানতে সুফল হয়। কুফল দুইটাই বলতে পারে। এখন তর্ক এবং কুতর্ক দুইটাই করা না, যাবে, তর্ক করি না। কিন্তু আপনি আমার ডেটটা কথা হচ্ছে আছে, বলছেন ডেট নাই, আমি বলছি না ডেট না, আছে। রাষ্ট্রের জরুরি প্রয়োজনে একটি সংসদ পালিয়ে গেলে তখন ওই বলেন। রাষ্ট্র শূন্য থাকতে পারে না। সুতরাং আপনার এই যুক্তি অবশ্যই যৌক্তিক, কিন্তু এটি ওই সময় উপযোগী না। হ্যাঁ, যেই এবং কারণে আপনাদের আমরা এখন মনে করি পর্যন্ত বিএনপির একটা রাষ্ট্রপতি বানানোর মতো লোক নাই, সেই স্বৈরাচারের রাষ্ট্রপতি এখনো বহাল রাখতে হচ্ছে, এবং সেই নিয়ে তারা বলতেছে না, না, বাস্তব। এটা- আমার তো মিলাইতে হবে। আপনি বিএনপি কি তার নির্বাচনের ম্যানিফেস্টো বলছে রাষ্ট্রপতি বদল করবে? সবকিছু তো আর আপনার মতো আমার বিএনপি মতো যে করে মানে মেলানো বদল যাবে না। করতে হবে কেন? মানে আমি এমনি যদি জিজ্ঞেস যদি করি, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোর কথাই বলেন, আমি ধরে নিই ম্যানিফেস্টো থাকার কথা না, এটা যে দল ক্ষমতা হবে তার দলতে। আর আপনি যেটা বলতেছেন, তো ম্যানিফেস্টোতে তো এইটা ছিল যে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় হবে, সেই সচিবালয় বিলুপ্ত করলেন না, কেন? সেটিও তো আবারও সংশোধন করে নতুন বিল আকারে উঠবে। আমি বলি, শুনেন, এটি আইনমন্ত্রী না, ভালো সংবাদ কথা। সম্মেলন করে আরে, বলেছেন, আইনমন্ত্রী তো আমরা আইনমন্ত্রী চিনি, আমি আপনার বলি, কলিগ তো, ঠিক আছে। তিনি মিথ্যে বলেছেন, তিনি সংবাদ সম্মেলন করে তো সংসদে বলেছেন। আরে এটি- মিথ্যা সত্য ভবিষ্যৎ আমি বলতে পারবো এখন না, সবটাই কিন্তু যদি আপনি আপনাদের- এটা করে সংশোধন করার সুযোগ আছে। রাজ্জাকি আপনি ভাই, বাদ দিয়ে নতুন আনবেন। রাজ্জাকি ভাই, আপনি এইটা যদি কিরকম একটা জানেন? মিথ্যা লেন্স দিয়ে গোটা দুনিয়া দেখেন, দুনিয়াটা আপনার কাছে মিথ্যা মনে মিথ্যা হবে। লেন্স মানে বুঝলাম মানে না। আপনি সবই মিথ্যা মনে হয়, এই লেন্সটা তো কথাটা মিথ্যা তা না। হয়ে গেছে। আপনি বলছেন কি আপনি বলছেন আইনমন্ত্রী কি মিথ্যা বলছে? আমি কি বলতে পারবো আইনমন্ত্রী মিথ্যা বলছে? Why you are asking this question? না, সবই তো আপনি আমাদের তো ধরতে হবে। কথা যেটা হইলো সেটা হলো যে আপনি আজকে একটা জিনিস পাস করবেন, এটা শুদ্ধ করার সুযোগ আছে না? না, সেটি শক্ত করা, আপনি এটা বাদ দিয়ে কইতেছেন যে পোক্ত করে আনবেন। না, বাদ দিন, যেটা পাস হয়নি সংসদে আমি বলি, সেটা রাখে কি করে? যদি এরকম হয় কখনো, আমি আপনাকে বলে যাচ্ছি আজকে, যদি কখনো এরকম হয় যে আপনি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আপনার ওইরকম কোনো পরিস্থিতি যদি হয় যে আপনারা বাধ্য হইতেছেন, আমি আবারও বলছি, এমন যদি কোনো পরিস্থিতি হয় যে আপনারা বাধ্য হইতেছেন, তখন করবেন, নয়তো না, করবেন না। এটা তো হচ্ছে কি, আপনি যে কোনো ফর্মে জিতে গেলেন, বাধ্য হওয়া আর আন্তরিকতা, এখন আপনি তো আর আপনি ভিতরের খবর আন্তরিকভাবে জানেন। করলে তো ডে ওয়ান করবেন। আন্তরিকভাবেই তো করবে বলে আমি প্রধানমন্ত্রী নিশ্চিত করে সংসদে বলে বলেছে। দিচ্ছি, আপনাদের আন্তরিকতা আপনি নাই এখানে। নিশ্চিত আবু সাইদ, আপনি করলেন কি করে? সাইদ ভাই, আপনি কি বিশ্বাস করেন যে আমি বিশ্বাস বিএনপি করি, কারণ জুলাই এটি সনদ জনগণের প্রতিটি সরকার। অবশ্যই জায়গায় তার বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী, শুনুন, লাশের উপরে, রক্তের উপরে দাঁড়িয়ে কথা বলেছেন। ওই সংসদ কিন্তু রক্তের বিনিময়ে, রক্তের উপরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তো ফেলনা কথা বা খেলনা কথা বলার কথা না, বলেননি। আমি বিশ্বাস করি এবং আমি দ্যাটফইনভাবে আমরা যা বলছি। দেখি তাই বিশ্বাস করি। আপনি এখন আমার পর্যন্ত দেখি নাই। প্রেডিকশন একই জিনিস। আমি আপনাকে খারাপ মানুষও ভাবতে পারি, ভালো মানুষও ভাবতে পারি, কারণ আপনার মনের ভিতরে আমি ঢুকতে পারি না। এটা হচ্ছে আমার চোখে না, 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 দেখা না, দৃষ্টি এই ভ্রম। সাইদ ভাই, শুনেন। এখন আমি রং লেন্স না, না, দিয়ে না, না। আপনাকে রং পিপল আপনাকে আমি 30 সেকেন্ডে আরেকটা প্রশ্ন করি, যেটা আমি রাজ্জাক ভাই বলছি, যে নির্বাচনের আগে তো একটা ধোয়া উঠছিল যে জামাত জিতে যেতে পারে, খুব ভালো জমজমাট। আপনি কি মনে করেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা জুলাই সনদ 100% আমার কথা শুনেনি, 100% না, তারা সংবিধান তো ছুঁড়েই ফেলে দেওয়ার কথা বলছিল। তারা তো একটা ওই কি শরিয়া আইন টাইন এইগুলো নিয়ে, শরিয়া আইন, আপনি সংসদ বসতো এখানে না, তো কোনো একটা মসজিদে বসতো সংসদ। তারা তো ধর্মকে পুঁজি করেই রাজনীতি করে। এই সংসদ, এই সংবিধান, এই সরকার, এই রাষ্ট্র কিছুই থাকতো না, আজকে আমাদের আলোচনাও করার সুযোগ হতো না। রাষ্ট্র ওই জায়গায় নিয়ে এইটাকে যেত। বলে সুতরাং ভবিষ্যদ্বাণী। জুলাই এইটা সনদ হলো বলে- ভবিষ্যদ্বাণী। জুলাই সনদ এগুলো কিছুই না তাদের কাছে। তারা জুলাই সনদ, এইটা হলো ভবিষ্যদ্বাণী। শোনেন, জুলাই সনদ যদি তারা ধারণ করত,
তাইলে তারা এইভাবে কথায় কথায় সংসদ থেকে ওয়াকআউট করতো না। যেখানে কতগুলো সংসদ পাস করলো, বাকি 13টা না 14টা বললো যে এটা আরো ক্লারিফাই করে আমরা পরবর্তী অধিবেশনে এটা তুলবো এবং এটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আপনি 100-র মতো পাশ হয়ে গেল, তখন আপনি সেটা ভালো লাগছে মাত্র 13টা সংশোধনীর জায়গায়, কারণ ওই যে সব জায়গাগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্টও ছিল, সেগুলো আপনি মানবেন না। যাই হোক, আমরা মনে করি তর্ক, আমার কথা শোনেন, কুতর্ক করলে কোনোদিন গন্তব্যে পৌঁছানো যাবে না, সবকিছু মনে হবে। বিতর্ক অবশ্যই আমাদের সমাধানের না, অবশ্যই। তারপর জাতি যেটা প্রত্যাশা করে, এবং আপনারা যথার্থ দুজনে চমৎকার আলোচনা করেছেন, এবং আমরা মনে করি যে আগামী দিনের অপেক্ষায় আমাদের থাকতে হবে, যেহেতু সরকারের 7 মাস বয়স, নিশ্চয়ই এইটা এখনই মূল্যায়ন করার সময় আসেনি। রাজ্জাক ভাইও ঠিকই বলেছেন যে 3.5 মাসে যে উনি যা দেখেছেন প্রত্যাশা, এবং আপনিও বলেছেন, নিশ্চয়ই আমরা আগামী দিনে একটা ভালো কিছুর অপেক্ষায় থাকলাম।